বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা সম্মান করব ৭১কে, আমরা অবশ্যই সম্মান করব তেমনিভাবে ২৪কে। যার যেখানে যে অবদান, কোনোটাকেই খাটো করা কারোর জন্য সমীচীন হবে না। যার যার অবদানকে স্বীকৃতি দিলেই এই দেশে জ্ঞানীরা জন্ম নিবে, বীরের জন্ম হবে। আর যদি অবদানকে অস্বীকার করা হয়, জ্ঞানীর আত্মহত্যা হবে এবং এই দেশে মায়ের কুলে আর বীর জন্মাবে না। এই জন্যে আমরা আমাদের বীরদেরকে গভীর শ্রদ্ধা দিয়েই স্মরণ করে যাব আজীবন ইনশাআল্লাহ। ২৪-এর বিপ্লবে নেতৃত্ব যারা দিয়েছে, অংশগ্রহণ যারা করেছে, আরেকবার আমি তাদের প্রতি সমস্ত হৃদয় কলিজা উজাড় করে আমি শ্রদ্ধা জানাচ্ছি। তারা জাতিকে নতুন করে প্রাণ এনে দিয়েছে। এখন এই জাতির কাছে আমানত রাজনৈতিক দলসমূহকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দেশকে ভুলে গিয়ে ব্যক্তিকেন্দ্রিক দলকানা কোনো চিন্তা করলে জাতি আমাদেরকে ক্ষমা করবে না। দেশের স্বার্থ জাতির স্বার্থকেই উপরে তুলে ধরতে হবে। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, আমরা যে কথাগুলো বলি ভালো লাগলে হুবহু এগুলো প্রকাশ করবেন, ভালো না লাগলে পুরোটা বাদ দিয়ে দেবেন। কিন্তু আমাদের বক্তব্যের খণ্ডিত অংশ দিয়ে সবাই না, কেউ কেউ মাঝে মাঝে জাতিকে বিভ্রান্তিতে ফেলে দেন, আমাদেরকে কষ্ট দেন। তাদের কাছ থেকে আল্লাহর দরবারে আমরা আশ্রয় চাই। এ কাজ করবেন না। আপনাদের দুই একজনের কারণে গোটা সাংবাদিক সমাজ কেন লজ্জিত হবে? যাদেরকে বলা হয় তাকে জাতির বিবেক, এই বিবেককে আপনারা লজ্জা দেবেন না। যার যার জায়গা থেকে আপনারা নিজ দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন। বক্তব্যের কাট মিস নয়, ভালো লাগলে পুরোটা, না লাগলে আউট, সারাটা আউট, ব্ল্যাক আউট করে দিবেন। আমরা কোনো সংগ্রাম করব না আপনাদেরকে, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে এক করবেন না, হোয়াইটকে ব্ল্যাক বানাবেন না। বক্তব্যের সেন্স পাল্টানো ঠিক হবে না। আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ, এটা ভুলে যাবেন না। এবং 3টা স্তম্ভকে ঠিক রাখার দায়িত্ব আপনাদের, এইটাও আপনারা ভুলে যাবেন না। সমাজের 2টা অংশের দায়িত্ব সার্বজনীন, একটা সাংবাদিক সমাজ, আরেকটা হচ্ছে রাজনৈতিক সমাজ। এই দুই সমাজকে দেখতে হবে চতুর্দিক থেকে, একদিক থেকে দেখলে চলবে না। খোলা চোখ দিয়ে দেখতে হবে, বন্ধ চোখ দিয়ে নয়। 2 চোখ দিয়ে দেখতে হবে, 1 চোখ দিয়ে নয়, যাতে ইনসাফ কায়েম হয়। যারা এই মহৎ কাজে জীবন বাজি রেখে লড়াই করে যাচ্ছেন, নিঃসন্দেহে আপনাদের এই জব, আপনাদের এই কাজ খুবই চ্যালেঞ্জিং। বহু জায়গায় কাজ করতে গিয়ে আপনারা, সত্য তুলে ধরতে গিয়ে আপনারা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হন। আপনাদের জীবনও গিয়েছে দফায় দফায়। আমরা আপনাদের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আশ্বাস নয়। আপনাদের সঙ্গত, ন্যায়সঙ্গত, সত্য নির্ভর সকল কাজে আমাদের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। সেই কাজটা যদি আমাদের বিপক্ষেও চলে যায়, তবু আমাদের সমর্থন পাবেন। কিন্তু কাজটা ন্যায়সঙ্গত, সত্য নির্ভর হতে হবে, মিথ্যা নির্ভর নয়। আমরা আপনাদের কাছ থেকে সমালোচনাও চাই। পত্রিকার 2টা পার্ট, একটা হচ্ছে নিউজ, আরেকটা হচ্ছে ভিউজ। নিউজে যা আছে তাই বলতে হবে, ভিউজে আপনি যা চান সেইটা বলবেন, মন খুলে বলবেন। এটা নেওয়া না নেওয়ার দায়িত্ব আমার, কিন্তু আপনার বলার অধিকার আছে। আপনার কণ্ঠকে রুদ্ধ করবে না। আমরা সংবাদপত্র তাজা হয়ে, জীবন্ত হয়ে থাকুক আমরা চাই। একটা প্রভাবশালী দেশের একজন কূটনীতিক আমার সাথে সাক্ষাতের শেষ পর্যায়ে এসে বললেন, আপনারা তৈরি থাকুন, যদি জনগণের সমর্থন নিয়ে আপনারা, উনার ভাষায় ক্ষমতা, আমরা ক্ষমতা বলি না, আমরা বলি দেশ সেবার সুযোগ পান, তাহলে মিডিয়ার একটা অংশ আপনাদের উপর ঝাঁপায় পড়বে। তখন আপনারা কিভাবে মোকাবেলা করবেন? আমি হাসতে হাসতে বলেছিলাম, মোকাবেলা করব না, তখন ওই মিডিয়ার ব্যক্তিদের কপালে চুমু দিয়ে দেব। হাও চুমু দিয়ে বলবো, আপনারা আমাদের সময় সবচাইতে বেশি স্বাধীনতা ভোগ করুন, তবে সেই স্বাধীনতা যেন হয় নির্মল স্বাধীনতা। এই স্বাধীনতা যেন জাতিকে ক্ষতিগ্রস্ত না করে। আমাদের সমালোচনা করবেন তীব্র কঠোর ভাষায়, কিন্তু সেটা হবে জাতির স্বার্থে। আমাদেরকে ছাড় দেবেন না।
ধরবেন, ভালো করে ধরবেন, এমনকি হাতে ছাই দিয়েও ধরবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ধরাটা যেন ন্যায়সঙ্গত। এইটুকুই শুধু আমাদের অনুরোধ। সবাই ভালো থাকবেন। আমরা সেই মানবিক প্রত্যাশার তারুণ্যের বাংলাদেশ আমি দেই মানুষের কল্যাণের জন্য দেই, সমাজের শৃঙ্খলার জন্য দেই, শান্তির জন্য দেই। তবে এই দায়িত্ব পালনে কেউ যদি ব্যর্থ হয় তারও জেনে রাখা উচিত, তানজিউল মুলকা মিম্মান তাশা, তখন কিন্তু আমি ঝাপটা মেরে সেই দায়িত্ব কেড়ে নিয়ে যাই। একটা দল তারা বুকিং দিয়েছিল ক্ষমতার 2041 সাল পর্যন্ত, তাই না? জেলে ছিলাম, 7 জানুয়ারির নির্বাচনের সময় জেলে ছিলাম, অন্যান্য দলের সিনিয়র নেতৃবৃন্দ একসাথেই ছিলাম। হতাশ, সবাই হতাশ। সবাই বলতেন, ভাই এখন আর শর্ট টার্ম চিন্তা করে হবে না, এখন আমাদেরকে অনেক দূরে চিন্তা করতে হবে। অনেক জীবন দিলাম, লড়াই করলাম, সংগ্রাম করলাম, জেল খাটলাম, কিন্তু কিছু করতে পারলাম না। এখন 41 সালের পরের পরিকল্পনা আমাদেরকে নিতে হবে। আমি বলতাম, ভাই আমার জীবন এতদিন বেঁচে থাকবে আমি আশাও করি না। আমি আমার এই জীবনে আল্লাহর কাছে এইটুকু আশা করি যে একটা পরিবর্তন দেখতে চাই। সুতরাং আমার কাছে ভাই কোনো 41 নাই, আমার কাছে 24-25 যাই আসবে আলহামদুলিল্লাহ। বলতো এগুলা দুর্বল মনের সান্ত্বনা। আমি বললাম, মন একটা দুর্বল হোক সবল হোক, সান্ত্বনা দেওয়ার জায়গায় একটাই, সেটা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য। ওই সাহায্যের দিকে তাকায় থাকবো, যতক্ষণ না আসবে তাকায়েই থাকবো। আলহামদুলিল্লাহ, যদি 24 না হতো আজকের 25-এ এখানে এইভাবে দাঁড়াতে পারতাম না। যদি 24 না হতো, আমরা যারা নির্বাচনের কথা বলছি, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, আমাদের মুখ দিয়ে নির্বাচন নামক কোনো শব্দ বের হতো না। যদি 24 না হতো, আজকে ইলেকশন কমিশনের দায়িত্বপূর্ণ জায়গা থেকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন, তিনিও এই জায়গায় থাকতেন না। যদি 24 না হতো, বর্তমানে যে ইন্টিরিম গভর্নমেন্ট আছেন, যারা এর দায়িত্ব পালন করছেন, তাদের অনেকেও জেলে থাকতেন। তাদের কেউ কেউ এর আগে জেল কেটেছেন এই ফেসিবাদী সরকারের আমলে। কারো স্বামী কিডন্যাপ হয়েছেন, তারাও আমাদের মতো মজলুম, তাদের প্রতিও আমাদের সম্মানবোধ আছে। যদি এই 24 না হতো, বর্তমানে ফেসিবাদী আমলে যে সমস্ত মানুষকে নির্যাতন করা হয়েছে, অপমান করা হয়েছে, তাদের বিচার চাওয়ারও কোনো পরিবেশ এই দেশে থাকতো না। সুতরাং 24 আমাদের ইতিহাসের শুধু অংশ নয়, 24 এখন আমাদের কলিজার অংশ। এই 24কে সম্মান করলেই বাংলাদেশ এবং জাতিকে সম্মান করা হবে। আমি সকলের প্রতি সেই বাংলাদেশের জন্য সবাই মিলে সব হাত একত্রিত করে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সেই বাংলাদেশের অপেক্ষায় আজকের এই বিজয় দিবসে আবারও জাতিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে, যে যেখানে আছেন দেশে কিংবা প্রবাসে, সকলে সুস্বাস্থ্য কামনা করে আগামী ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। সভাপতির বক্তব্য